আসসালামু আলাইকুম। থার্ড ইয়ারের ছাত্রীরা, তোমাদেরকে আমি অর্থনৈতিক ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। ইনশাআল্লাহ সবাই ভালো থাকো এবং আমাদের সাথে নিয়মিত তোমরা ক্লাসে অংশগ্রহণ করো এবং আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেগুলো নিজেরা পড়াশোনা করো। অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো আমি এলএম আক্তার বানু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আমি তোমাদের সাথে আজকে বাংলাদেশের অর্থনীতি অর্থাৎ স্টাডিজ অন বাংলাদেশ ইকোনমিক্স এর ক্লাস শুরু করছি। আমি তোমাদের সাথে স্টাডিজ অন বাংলাদেশ ইকোনমিক্স এর ক্লাস শুরু করছি। তো আমাদের এই পেপারটা হচ্ছে স্টাডিজ অন বাংলাদেশ ইকোনমিক্স। সাবজেক্ট কোড হচ্ছে 232205। সাবজেক্ট কোডটা দেখো 232205। তোমরা তো এতদিনে ক্লাস করে সব সাবজেক্টের কোড গুলো শিখে গেছো, কোনটা কোন কোড। হ্যাঁ, তো বলো তো আমাকে এগ্রিকালচারের কোড কোনটা, এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্টের কোড কোনটা বলো তো? ম্যাম 23, 22, না, 15। হ্যাঁ হ্যাঁ 15, ঠিক আছে, ওটা হচ্ছে 15। হ্যাঁ, আর এখন আমি আজকে যেটা বলছি এটা হচ্ছে 5। আর আমি সরকারি অর্থ ব্যবস্থা আরেকটা পড়াই, সেটার কোড কত বলো তো দেখি? সরকারি অর্থ ব্যবস্থা, 23, 22। হ্যাঁ ওটা হচ্ছে 11। সরকারি ও অর্থ ব্যবস্থা আচ্ছা। হচ্ছে 11। তো আজকে আমি তোমাদের সাথে এইটা ক্লাস শুরু করছি। খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমি তোমাদের সাথে আলোচনা করছি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। অধ্যায় হচ্ছে 28। অধ্যায় হচ্ছে 28। এখানে আমরা আজকে কি পড়বো? দারিদ্রতা। হ্যাঁ, দারিদ্র বিমোচন বা দারিদ্রতা নিয়ে কথা বলবো। তোমরা মনে করো যে মানুষ দারিদ্রকে, একটা গরিব মানুষ মানেই হচ্ছে এটা দারিদ্রতা। হ্যাঁ, তো আসলে সেই আমরা যদি বলি দারিদ্রতা, সমাজে দারিদ্রতা কেন আছে, সমাজে মানুষের নানা ধরনের সমস্যা আছে বলে সব সমাজে আমরা দারিদ্রতা লক্ষ্য করি। উন্নত অনুন্নত সব বিষয়ে আমরা দারিদ্রতা দেখতে পাই। তো দেখা যায় যে দারিদ্রতা কিন্তু মানুষের প্রয়োজনের অভাবটাই হচ্ছে আসলে দারিদ্রতা। তোমার প্রয়োজন মেটানোর যে অভাব, সেটাই হচ্ছে দারিদ্রতা। তো এখন তোমরা মনে করতে পারো যে দারিদ্রতা মানেই তো, তোমাদের একটা ধারণা কি দারিদ্রতা মানে হচ্ছে গরিব মানুষ, এরাই হচ্ছে দরিদ্র। হ্যাঁ, এটাই হচ্ছে দারিদ্রতা। অর্থাৎ দরিদ্র মানুষ দেখলে তোমরা মনে করো, কিন্তু সেই মানুষটা কি ধরনের দরিদ্র এবং দারিদ্রতার যে প্রকারভেদ গুলো আমি আশা করি আজকে তোমরা পড়া থেকে সবকিছু জানতে পারবে। তোমরা অর্থনীতির ছাত্রী এবং খুবই একটা কঠিন বিষয় এবং খুবই একটা মানে মানবতা বিরোধী বিষয় বলা যায়। দারিদ্রতা কিন্তু মানবতাকে হেয় করে রাখে, মানবতার মানুষের মূল্যবোধ নষ্ট হয়ে যায় এবং মানুষ সব দিক থেকে বঞ্চিত হয়। এটা পড়ে তোমরা যেমন কষ্ট পাবে, তেমনি তোমরা অনেক কিছু আজকে শিখতে পারবে দারিদ্রতা কাকে বলে। দেখো, একটা মানুষের যখন তার জীবন ধারণের জন্য সমস্ত যে মৌলিক প্রয়োজন আছে, অর্থাৎ জীবন ধারণের জন্য যে প্রয়োজনীয় উপকরণ আছে, সেগুলো যখন তার অভাব থাকে, তখন সেটাকে বলি আমরা দারিদ্রতা। এবং সেটা যখন সে কিছুতেই মেটাতে পারে না, সেটাকেই বলি আমরা দারিদ্রতা। অর্থাৎ জীবন ধারণের জন্য ন্যূনতম যে মৌলিক চাহিদাগুলো আছে, সেগুলো যখন সে কিছুতেই মেটাতে পারে না, তখন তাকে আমরা বলি দরিদ্র মানুষ। জীবন ধারণের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং পরিবেশ, এই যে বিষয়গুলো, এর মধ্যে যদি আমরা প্রথম তিনটাকেও ধরি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটা ছাড়া কিন্তু মানুষের সমাজে মানুষ চলতে পারবে না, মানুষ বাঁচতে পারবে না। নিজের জীবন ধারণের জন্য খাদ্য আগে প্রয়োজন। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সুপ্রিয় পানির কথাও বলতে পারি, যে বিশুদ্ধ পানীয় খুবই প্রয়োজন এবং অক্সিজেন খুব প্রয়োজন। যদি তোমার পরিবেশ ভালো না হয়, তাহলে কিন্তু তুমি অক্সিজেন পাচ্ছ না। সুতরাং জীবন ধারণের জন্য সবই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এগুলোর যখন অভাব দেখা যায়, তখন আমরা সেটাকে বলছি দারিদ্রতা। অর্থাৎ মানুষ যখন তার জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজনগুলো পূরণ করতে পারে না, তখন আমরা সেটাকে বলছি দারিদ্রতা। এই যে মেয়েরা তোমরা ধীরে ধীরে আসছো, এটা তো ঠিক না। তোমাদের সাথে কালকে রাতে আমি কথা বলেছি, তোমাদেরকে আমি রেডি থাকতে বলেছি, আবার লিঙ্ক পাঠালাম, তারপরে আবার অপেক্ষা করলাম কিছুক্ষণ যে ওরা একটু আসুক, তারপরে তোমরা এখন আসো। তো এখন এসে কিছুক্ষণ পড়াশোনা কি লাভটা? এত পণ্ডিত হয়ে গেছো যে দেরি করে আসলো, তুমি বুঝতে পারো? এই পণ্ডিতি ভাবটার জন্যই তোমাদের পড়ালেখাটা ভালো হয় না। তোমরা মনে করো আমরা সব জেনে গেছি, তাহলে দারিদ্রতা নিয়ে যে কথা বলছি, তোমাদের কাছে ব্যাপারটা তো একটু অচেনা মনে হচ্ছে নাকি? দারিদ্রতা মানে হচ্ছে গরিব মানুষ, এই ধারণাটা ভ্রান্ত ধারণা। হ্যাঁ, দারিদ্র মানে গরিব মানুষ, কিন্তু সে দারিদ্রতা কেমন, দারিদ্রতার স্বরূপ কি, দারিদ্রতা বাংলাদেশে কেন এখনো বিরাজমান, আমরা কেন দারিদ্রতা দূর করতে পারছি না, এগুলো ডিটেলস আমি আজকে আলোচনা করবো। এই জন্য ক্লাসটা একটু সময় নিয়ে একটু বড় করার চেষ্টা করছি। তো এই জন্য দেখো, তোমাদের সাথে যে দারিদ্রতা, আজকে তো তোমাদের আর কোনো ক্লাস নাই আছে না? আর কোনো ক্লাস নেই?
সেই জন্য আমি এই ক্লাসটা একটু বেশি করে তোমাদের সাথে পুরোটাই কথা বলতে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ যখন জোগাড় করতে পারে না, তখন সেই অবস্থাটাকে বলছি আমরা দারিদ্রতা। এখানে দেখা যায় যে মানুষের জীবন ধারণের জন্য যে মৌলিক বিষয়গুলো আছে, অর্থাৎ মৌলিক যে চাহিদাগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো কিছুতেই যখন জোগাড় করতে পারে না মানুষ, তখন তার জীবনে দারিদ্রতা নেমে আসে। তো দারিদ্রতার ক্ষেত্রে আমাদের পরিকল্পনা কমিশন থেকে খুব সুন্দর একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। আমাদের যে পরিকল্পনা কমিশন থেকে, সেখান থেকে বলা হয়েছে দারিদ্র্য বলতে অর্থনৈতিক, সামাজিক এবং মানসিক বঞ্চনাকে বোঝায়। অর্থনৈতিক, সামাজিক এবং মানসিক বঞ্চনাকে বোঝায়, যার কারণে মানুষ ন্যূনতম জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সম্পদের মালিকানা থেকে বঞ্চিত হয়ে থাকে। অর্থাৎ মানুষ তার সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক একটা বঞ্চনা সে ভোগ করতে থাকে, যার কারণে সে দেখা যায় যে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় যে সম্পদ প্রয়োজন, তার যা প্রয়োজনীয় যে বিষয়গুলো প্রয়োজন, তার মালিকানা থেকে সে বঞ্চিত হয়ে থাকে। তার কাছে খাদ্য থাকে না, বস্ত্র থাকে না, বাসস্থান থাকে না, চিকিৎসা, শিক্ষা এবং পরিবেশ কোনোটাই থাকে না। নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর অমর্ত্য সেন আরো সুন্দর একটা কথা বলেছেন। উনি বলেছেন যে সংজ্ঞাটা, এটা সংজ্ঞা খুব সুন্দর, সেটা শোনো। শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ এবং সেবা ব্যয় যারা মেটাতে পারে না, তারাই হচ্ছে দারিদ্র। তাহলে মানুষের জীবন ধারণের জন্য প্রথমে খাদ্যের কথা এখানে বলা হচ্ছে। উনি বলেছেন যে এই জীবন ধারণের জন্য প্রয়োজনীয় এই বিষয়গুলো, অর্থাৎ জীবন ধারণের জন্য খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ এবং সেবার ব্যয় যারা মেটাতে পারে না, তারাই হচ্ছে দারিদ্র। হ্যাঁ, তারাই হচ্ছে দারিদ্র। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে দারিদ্র কারা? যারা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদান সমূহ ভোগ করতে পারে না, যে উপাদানগুলো তার জীবন ধারণের জন্য, একেবারে খুব সাধারণ জীবন ধারণের জন্য যেটা প্রয়োজন, সেটা সে ভোগ করতে পারছে না বা সেটা সে জোগাড় করতে পারছে না। এটাকে বলছি আমরা দারিদ্রতা। তো দারিদ্রতার কারণে আমাদের নানা ধরনের সমস্যা দেখা দেয়, এটা তো আমরা বুঝতেই পারি। তোমরা জেনে আশ্চর্য হবা যে বিশ্বের মধ্যে দারিদ্র্যের মধ্যে আবার প্রকারভেদ অনেক রকমের আছে, এবং এক অঞ্চলে মানুষের সাথে আরেক অঞ্চলে দারিদ্রতার প্রকারভেদ আছে। এক অঞ্চলের মানুষের সাথে আমাদের আরেক, আমি এতক্ষণ তোমাদের দারিদ্রতা কাকে বলে এটা বুঝালাম। হ্যাঁ, সবাই আশা করি বুঝে গেছো দারিদ্রতা কাকে বলে। এখন আমরা দারিদ্র্যের বিভিন্ন শ্রেণী বিভাগ বা দারিদ্র্যের বিভিন্ন ধারণার কথা বলবো। দেখো, একটা আমি প্রথমেই বলেছি আপেক্ষিক দারিদ্র বা মানব দারিদ্র, রিলেটিভ পভার্টি, অর্থাৎ আপেক্ষিক দারিদ্র বা মানব দারিদ্র। যখন এক মানুষের সঙ্গে আর এক মানুষের একটা প্রভেদ দেখা দেয়, যে এক পরিবারের সঙ্গে আরেক পরিবার যখন অপেক্ষাকৃত কম খাদ্য, অপেক্ষাকৃত কম বস্ত্র, বাসস্থান এগুলো ভোগ করে, তখন তাকে বলা হচ্ছে, অর্থাৎ এক পরিবার বা এক মানুষের থেকে আরেক মানুষ যদি দরিদ্র হয় বা গরিব হয় বা সবকিছু কম ভোগ করতে পারে, তাকে বলি আমরা আপেক্ষিক দারিদ্র। অর্থাৎ এক পরিবার বা যদি আমরা একক ব্যক্তি ধরি, এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তি যদি কম ভোগ করতে পারে বা একজন যদি বেশি ভোগ করে, অর্থাৎ তার তুলনায় যদি অন্যজন কম ভোগ করে, তাকে আমরা বলি আপেক্ষিক দারিদ্র। এই জন্যই দেখা যায় যে বিশ্বের এক অঞ্চলের, এক দেশের ভিতরেও এক অঞ্চলের মানুষের অবস্থা একটু বেশি ভালো, অন্য অঞ্চলের মানুষের অবস্থা ভালো না। আবার এক শ্রেণীর অবস্থা ভালো, আরেক শ্রেণীর অবস্থা ভালো না। আবার দেখা যায় যে বিভিন্ন দেশের সাথে দারিদ্রতা যদি আমরা তুলনা করি, আমরা দেখি যে অনুন্নত দেশের সাথে উন্নয়নশীল দেশের একটা পার্থক্য আছে। তারা কিছুটা ভালো অবস্থানে আছে, উন্নয়নশীল দেশগুলোর জনগণ কিছুটা ভালো অবস্থানে আছে। আবার অনুন্নত জনগণ তাদের থেকে আরো কম কিছু ভোগ করছে, সবকিছু কম ভোগ করছে, এবং তারা একটা বিরাট বঞ্চনার মধ্যে আছে। আবার যদি আমরা উন্নত দেশগুলোর সঙ্গে তুলনা করি, তাহলে আমরা দেখবো যে উন্নত দেশগুলোর তুলনায় উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলো আরো বেশি কম সুযোগ সুবিধা এবং খাদ্য এবং সেবা ভোগ করছে। এটাকে বলছে আমরা আপেক্ষিক দারিদ্র বা মানব দারিদ্র। অর্থাৎ একজনের থেকে যদি আরেকজন কম ভোগ করে বা কম খাদ্য বা সেবা যদি পেতে থাকে, তাহলে সেটাকে বলি আমরা আপেক্ষিক দারিদ্র বা মানব দারিদ্র। সবাই আশা করি বুঝতে পেরেছো। আর অনাপেক্ষ দারিদ্র বা আয় দারিদ্র হচ্ছে আরেকটা জিনিস। সেটা হচ্ছে যে যখন দেখা যায় যে মানুষের স্বল্পতা, মানুষের আয়ের স্বল্পতা বা প্রয়োজনীয় ক্রয় ক্ষমতার অভাবে, মানুষের আয়ের স্বল্পতা বা প্রয়োজনীয় ক্রয় ক্ষমতার অভাবে জীবন ধারণের মৌলিক চাহিদা পূরণে যখন মানুষ সক্ষম হয় না, তখন আমরা সেটাকে বলছি অনাপেক্ষ দারিদ্র। অর্থাৎ মানুষের আয়ের স্বল্পতা বা মানুষের যে যে সে যে আয়টা করে, তার যে সেই আয় দিয়ে সে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে না, এটাকে বলছি আমরা অনাপেক্ষ দারিদ্র।
অর্থাৎ ওইটাকে বলছি আমরা অনপেক্ষ দারিদ্র্য। তো এখন এই দুটো বিষয় তোমরা বুঝলা যে আপেক্ষিক দারিদ্র্য একটা, অনপেক্ষিক দারিদ্র্য একটা, একটা রিলেটিভ পভার্টি, একটা নন রিলেটিভ পভার্টি, হ্যাঁ, আর ইনকাম পভার্টি, এটাকে আমরা আয় দারিদ্র্য বলছি। অর্থাৎ আয়ের পরিমাণ এত কম যে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় মৌলিক যা কিছু প্রয়োজন তা সে ক্রয় করতে পারছে না বা তা সে জোগাড় করতে পারছে না, এটাকে বলছি আমরা ইনকাম পভার্টি। মনে করো একজন লোকের পরিবারে 3 কেজি চাল লাগবে, সারাদিনে তার পরিবারের 3 কেজি চালের প্রয়োজন, কিন্তু তার যে আয়, সে আয় দিয়ে সে 1 কেজি চাল কিনতে পারছে। তাহলে সে 1 কেজি চালেই তারা সবাই মিলে, তার যেখানে পরিবারের লোক সংখ্যা হচ্ছে 7 জন, তো 7 জনের জন্য যদি 3 বেলা খাওয়ার জন্য তার 3 কেজি চাল লাগছে, কিন্তু সেই চালটা যদি হয় 1 কেজি, তাহলে তার অল্প করে খাচ্ছে। এখানে আবার আরেকটা কথা এসে যাচ্ছে, এখানে আরেকটা কি আসছে, সেটাকে আবার আমরা বলি যে ক্যালোরির মাধ্যমে দারিদ্রতা পরিমাপ করা, ক্যালোরির মাধ্যমে দারিদ্রতা পরিমাপ করা হয়। বলা হয় যে যারা 2122 ক্যালোরি খায় তারা হচ্ছে যারা অর্থাৎ খাদ্য শক্তি, এটা বলা হয় একটা খাদ্যে কি পরিমাণ শক্তি আছে, সেই শক্তিগুলো হিসাব করে। মানুষ তো শুধু ভাত খায় না বা চাল খায় না বা রুটি খায় না, এর সাথে আরো অনেক কিছুই খায়, সেটা অবস্থা অনুযায়ী মানুষ খায়। তো যারা 2100 ক্যালোরির নিচে খায় তাদেরকে বলা হচ্ছে আপেক্ষিক দারিদ্র। যারা 2100 ক্যালোরির নিচে খাদ্য গ্রহণ করে, 2100 কিলো মানে 2100 ক্যালোরি কিলো মানে খাদ্য গ্রহণ করে, 2100 ক্যালোরি খাদ্য গ্রহণ করে, এদেরকে বলা হচ্ছে এরা হচ্ছে আপেক্ষিক দারিদ্র। আর যারা 1800 ক্যালোরির নিচে খায় তাদেরকে বলা হচ্ছে অনাপেক্ষ দারিদ্র বা একেবারে হত দারিদ্র, বা আমরা একে বলি চরম দারিদ্র, একেবারে চরম দারিদ্র। তো যারা 2100 ক্যালোরি খাদ্য গ্রহণ করতে পারে তারা দারিদ্র সীমা একে, অর্থাৎ দারিদ্র সীমার আবার সীমা আছে, একই বসবাস করছে। আর যারা 1800 ক্যালোরির নিচে খায়, যারা 2100 ক্যালোরির মধ্যে খায় তারা দারিদ্র রেখা একে আছে। আর যারা 1800 ক্যালোরির নিচে খায় তারা হচ্ছে দারিদ্র রেখা 2 এর মধ্যে অবস্থান করছে, অর্থাৎ তারা একেবারে দারিদ্র সীমার নিচে অবস্থান করছে। এদেরকে চরম দারিদ্র বা অতি দারিদ্র বা হত দারিদ্র বলা হয়ে। আশা করি পড়া বুঝতে পারছো মেয়েরা? জি মিস। হ্যাঁ, এই যে দারিদ্রকে এখন বুঝলা যে খাদ্য দিয়েও কিন্তু দারিদ্রতা আমরা মাপতে পারি। আরো একটা আছে, বিশ্ব বিশ্ব ব্যাংক একসময় বলেছিল যে যারা দিনে $2 নিচে ইনকাম করে তারা হচ্ছে দারিদ্র, যারা দিনে $2 নিচে ইনকাম করে তারা হচ্ছে দরিদ্র। তা আমরা এটাও ধরে নিতে পারি। তবে এখন খাদ্যের যে হিসাবটা আমি বললাম এটা হচ্ছে একটা সঠিক হিসাব। অর্থাৎ তুমি যদি অনেকে মোটা হওয়ার জন্য ডায়েটিং করে, হ্যাঁ, তো সেটা যদি সে মনে করে যে সে 1500 ক্যালোরি বা 1600 ক্যালোরি খাবে, সে কথাটা আলাদা। কিন্তু আসলে মানুষ যারা খেতে চাচ্ছে, যাদের প্রয়োজন আছে, তারা যদি মানুষের একজন সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ধারণের জন্য 3000 থেকে 3200 ক্যালোরি প্রয়োজন। তোমরা এখন বলতে পারো যে ম্যাডাম এই ক্যালোরি খেলে কি হবে, আর এর বেশি কত প্রয়োজন? তো সেজন্য আমি বলছি একজন মানুষের, আমরা যদি বলি সাধারণ বিজ্ঞানসম্মত ভাবে 3000 থেকে 3200 ক্যালোরি প্রয়োজন হয়। খাদ্যের যে শক্তির মাপ, এই পরিমাণ ক্যালোরি তার প্রয়োজন হবে। এর মধ্যে থাকবে ভাত থাকবে, ডিম থাকবে, দুধ থাকবে, মাছ থাকবে, মাংস থাকবে, সবজি থাকবে, তেল থাকবে, ফলমূল থাকবে, এগুলো সব মিলে 3000 থেকে 3200 ক্যালোরি একজন মানুষের প্রয়োজন হয়। কিন্তু মানুষ সাধারণত যারা দরিদ্র তারা তাদের প্রয়োজনীয় ক্রয় ক্ষমতা নাই, তাদের অর্থের অভাব আছে, এই কারণে তারা 2100 ক্যালোরি খাদ্য যদি গ্রহণ করে, 2100 ক্যালোরি যদি খাদ্য বা 2200 ক্যালোরি খাদ্য যদি গ্রহণ করে, তো সেটাকে আমরা দারিদ্রতার মধ্যেই ফেলবো, অর্থাৎ তারা দারিদ্র সীমার একের মধ্যে আছে। আর যারা একেবারে চরম দরিদ্র, যারা দারিদ্র সীমার নিচে, একেবারে আমরা বলি 2 রেখার মধ্যে বসবাস করছে, তারা কিন্তু 1800 ক্যালোরির নিচে খায়, 1800 ক্যালোরির নিচে খায়। তোমরা আজকে ইন্টারনেটে খুলে তোমরা এই ক্যালোরির হিসাবটা দেখে নিবা, তাহলে তোমরা নিজেরা বুঝতে পারবা যে কত ক্যালোরি খাওয়া মানুষের জন্য প্রয়োজন। হ্যাঁ, যেমন একটা ডিম যদি তুমি সিদ্ধ করো তাহলে হচ্ছে 60 ক্যালোরি বা 65, ডিমের সাইজটা অনুযায়ী। আর যদি তুমি এটাকে তেল দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে অমলেট করে ফেলো তাহলে এটা 90 বা 100 ক্যালোরি, 100 হয়ে যায়। আবার তুমি যদি ডিমটাকে ঘি দিয়ে ভাজো তাহলে কিন্তু ক্যালোরির পরিমাণ একটু বেড়ে যাবে, আর একটু বেড়ে যাবে। তো 1 কাপ ভাতে যেমন আমরা অনেক সময় বলি যে 140 ক্যালোরি আছে 1 কাপ ভাতে, আবার যদি কাপের সাইজের উপর অনেকটা ডিপেন্ড করছে। এই জন্য তোমরা নিজেরা এই ক্যালোরির হিসাবটা জানবে, কারণ এখন তোমাদের মানে তোমরা এখন 3rd ইয়ারে পড়ছো, তোমাদের অনেক কিছু সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। মানুষের জীবন ধারণের মৌলিক যে উপকরণগুলো এর মধ্যে খাদ্য হচ্ছে প্রধান। তো এই জন্য খাদ্যের হিসাবে এটাকে মাপা হচ্ছে যে দারিদ্র রেখা 1 এবং দারিদ্র রেখা 2। এখন দেখো
এখন তো সবাই বুঝতে পেরেছো। আমরা সাধারণত বলি যে উন্নয়নশীল দেশগুলো এবং দরিদ্র দেশগুলো দারিদ্র্যের দুষ্ট চক্রে আবদ্ধ হয়ে আছে। উন্নয়নশীল দেশে দারিদ্র্যের স্বরূপটা হচ্ছে কেমন? তোমরা দেখো উন্নয়নশীল দেশে দারিদ্র্যের স্বরূপটা কেমন। ছবিটা আগে দেখে নাও, ছবিটা আগে দেখো। ছবিটা দেখতে পাচ্ছ সবাই? জি মিস। দেখো মানুষের, দেখো স্বল্প আয়, আয় কিরকম? প্রথমে উপরে প্রথম ছবিটা দেখো, ক চাহিদার দিক থেকে বোঝানো হচ্ছে, চাহিদার দিক থেকে দারিদ্র্য দুশ্চিন্তা। আয় কেমন? স্বল্প। মেয়েরা কথা বলো, আয় কেমন? স্বল্প স্বল্প আয়। এর ফলে কি হচ্ছে? এর ফলে কি হচ্ছে? দেখো স্বল্প সঞ্চয় না, এরপরে কি হচ্ছে? স্বল্প চাহিদা। ও ক চিত্রে, হ্যাঁ জি মিস, স্বল্প চাহিদা। স্বল্প চাহিদা, আয় স্বল্প। আমি একটু আগে বললাম যে একজন লোকের পরিবারের ভরণ পোষণের জন্য দিনে 3 কেজি চাল প্রয়োজন, কিন্তু তার আয় স্বল্প বলে সে কতটুকু কিনলো? অল্প কিনলো, 1 কেজি বা 1.5 কেজি কিনলো। তাহলে তার আয় স্বল্প বলে চাহিদার পরিমাণ হচ্ছে স্বল্প। তার চাহিদার পরিমাণ কেমন? স্বল্প। তার যা আয় হবে তার মধ্যে সে 1.5 কেজি চাল কিনতে পারে, কিন্তু আদতে তার প্রয়োজন হচ্ছে 3 কেজি চালের। এরপরে দেখো স্বল্প চাহিদার পরে কি হচ্ছে? স্বল্প স্বল্প বিনিয়োগ। বিনিয়োগ। কারণ কি? মানুষ কিনতে পারে না, মানুষ বেশি কিনতে পারে না। এর ফলে দেখা যায় যে সমাজের যে উৎপাদনকারীরা কম করে বিনিয়োগ করে থাকে। কারণ এত উৎপাদন করে কি হবে যদি মানুষের ক্রয় ক্ষমতা না থাকে? মানুষের আয় অল্প, স্বল্প আয়, স্বল্প আয়ের ফলে স্বল্প চাহিদা, স্বল্প চাহিদার পরে কি হয়? স্বল্প বিনিয়োগ হয়। অর্থাৎ চাহিদা কম বলে আমাদের মতন দেশগুলোতে মূলধনের চাহিদা অনেক কম হয়, এর ফলে স্বল্প বিনিয়োগ হয়। স্বল্প বিনিয়োগ হলে কি হয়? ঘুরে যাও, ক্লকওয়াইজ আমরা ঘুরছি ঘড়ির কাঁটার মতো। বলো স্বল্প বিনিয়োগের ফলে কি হচ্ছে? স্বল্প কর্মসংস্থান। কর্মসংস্থান। অর্থাৎ বিনিয়োগ কম, এর ফলে আমাদের কর্মসংস্থানের পরিমাণ হচ্ছে কম। বিনিয়োগ কম, আমাদের কর্মসংস্থানের পরিমাণ কম। আবার সেই অবস্থায় আমরা ফিরে গেলাম স্বল্প উৎপাদন। স্বল্প কর্মসংস্থানের ফলে স্বল্প উৎপাদন, অর্থাৎ কর্মসংস্থান কম। পরিবারে দেখা যায় যে কর্মসংস্থান কম বলে পরিবারে সবার হয়তো 3 জন লোক কর্মক্ষম, কিন্তু কর্ম দেওয়া হচ্ছে অল্প, 1 জন বা 2 জনকে। পরিবারে 1 জন বা 2 জন লোক কাজ পায়। এর ফলে অর্থাৎ স্বল্প কর্মসংস্থানের কারণে সবাই কাজ করতে পারে না। তাহলে আমাদের কর্মসংস্থান স্বল্প, এর ফলে কি হয়? স্বল্প উৎপাদন। উৎপাদনের পরিমাণ কেমন হয়? স্বল্প উৎপাদন। আবার ওখানে ফিরে গেলেও আমরা স্বল্প আয় ফিরে গেলাম। তাহলে উৎপাদন কম, এর ফলে উৎপাদন যদি কম হয় তাহলে আয় কেমন হবে? স্বল্প হবে। উৎপাদন কম হলে আয় হবে স্বল্প। যারা পরে আসো তাদেরকে বলছি আসারই দরকার নেই। এতটুকু পড়া হয়ে যাওয়ার পর যদি আসো তাহলে আসো কেন? কি করতে আসো? গল্প করতে? পরে মেয়েদের সাথে বসে তো তোমরা খুবই চ্যাটিং করো, এই সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় তোমাদের এগুলো। তোমরা পড়াশোনা কখন করো? এখনো মেয়েরা তোমরা আসছো, আমি কখন ক্লাসটা শুরু করেছি? তাহলে আমরা কি বুঝলাম? যে স্বল্প কর্মসংস্থানের ফলে স্বল্প উৎপাদন, স্বল্প উৎপাদনের ফলে হচ্ছে স্বল্প আয়। আবার ফিরে গেলাম স্বল্প চাহিদা, স্বল্প বিনিয়োগ, স্বল্প কর্মসংস্থান এবং স্বল্প উৎপাদন। এখন পাশেরটা দেখো, মূল যোগানের দিক থেকে, মূলধনের যোগানের দিক থেকে আমরা বুঝাচ্ছি। হ্যাঁ, যোগানের দিক থেকে, মূলধনের যোগানের দিক থেকে স্বল্প আয়। উন্নয়নশীল দেশগুলোতে এবং অনুন্নত দেশগুলোতে আয়ের পরিমাণ কেমন? স্বল্প। স্বল্প আয় থেকে ভরণ পোষণের পরে খুব একটা বেশি কিছু থাকে না। শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। আচ্ছা, তাহলে দ্বিতীয় ছবিটা দেখো তোমরা। স্বল্প আয়, প্রথমে কি আছে? স্বল্প আয়। আয়ের সমস্যাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। দেখো আমি দুটো ছবিতে প্রথমেই স্বল্প আয় দিয়েছি। তাহলে আমরা কিন্তু এইভাবে দেখো দারিদ্র্যের দুষ্ট চক্রে কিভাবে মানুষ বন্দী হয়ে থাকছে। আয় আয় কেমন? দ্বিতীয় ছবিটাতে দেখো স্বল্প আয়, এর ফলে ভরণ পোষণের পরে হাতে খুব একটা বেশি কিছু থাকে না। স্বল্প সঞ্চয়, স্বল্প সঞ্চয়ের ফলে মূলধন গঠনের হার কেমন? স্বল্প। অর্থাৎ ব্যাংকগুলোতে যে মানুষ নিজের কাছে খুব একটা সঞ্চয় করতে কিছু পারে না। আমরা মূলধন গঠনে যেটা বলি যে স্বল্প ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো একত্রে হয়ে ব্যাংকে জমা হবে। ব্যাংক ওখান থেকে একটা বৃহৎ মূলধন তৈরি করে, ব্যাংকের কাজ তোমরা জানো, ব্যাংক অন্যের অর্থ দিয়ে অর্থাৎ স্বল্প স্বল্প সঞ্চয়গুলো থেকে টাকা রেখে সেখান থেকে মূলধন তৈরি করে এবং সেই মূলধন মানুষকে বিনিয়োগের জন্য ঋণ হিসাবে দিয়ে থাকে। তাহলে স্বল্প আয়ের ফলে সঞ্চয় কেমন? স্বল্প। স্বল্প সঞ্চয়ের ফলে স্বল্প মূলধন, অর্থাৎ ব্যাংক সৃষ্ট যে মূলধন সেটার পরিমাণ হচ্ছে স্বল্প। বা মানুষও যদি তার ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো দিয়ে মূলধন তৈরি করে সেটার পরিমাণ খুব কম হয়। এর ফলে বিনিয়োগ কেমন হয়?
স্বল্প বিনিয়োগ, বিনিয়োগ কেমন? স্বল্প বিনিয়োগ। তাহলে আরো একটা আমরা দিতে পারতাম এখানে, সেটা হচ্ছে স্বল্প কর্মসংস্থান। স্বল্প কর্মসংস্থানের ফলে আবার কি হলো? স্বল্প উৎপাদন, আবার আমরা ফিরে গেলাম স্বল্প আমাদের আয়। বুঝতে পেরেছো? এই যে দারিদ্র চক্রটা আমরা যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমাদের এই যে একটা দারিদ্র চক্র, অর্থাৎ এই দারিদ্র চক্রের মধ্যে মানুষ আটকা পড়ে থাকছে। অর্থাৎ একবার আমরা মূলধনের চাহিদার দিক থেকে দেখলাম, আর একবার আমরা মূলধনের যোগানের দিক থেকে দেখলাম। হ্যাঁ, যে দুখানে আমরা দেখলাম, প্রথমত আয় স্বল্প, এরপরে স্বল্প সঞ্চয়, এরপরে স্বল্প মূলধন, এরপরে স্বল্প বিনিয়োগ, স্বল্প কর্মসংস্থান এবং স্বল্প উৎপাদন। এর দুটোতেই আমরা দেখলাম যে একটা চক্রের মধ্যে মানুষ ঘুরপাক খাচ্ছে। এই চক্র থেকে মানুষ খুব একটা বেরোতে পারছে না। দারিদ্র্যের দুষ্ট চক্রের এই যে সমস্যাটা, এই থেকে মানুষ এখানেই ঘুরপাক খাচ্ছে, এটা থেকে মানুষ বের হতে পারছে না। তোমরা তো উন্নয়ন অর্থনীতি পড়ছো, ওখানেও তোমাদের আবার পড়ানো হবে যে কিভাবে এই দারিদ্র্য দুষ্ট চক্র ভেঙে আমরা বেরিয়ে যেতে পারি। সবাই আশা করি সবাই বুঝতে পেরেছো? জি ম্যাম। এখন আমাদের বাংলাদেশে যে দারিদ্রতা আছে, সেই দারিদ্রতার যে কারণগুলো যদি আমি বলি, সেই দারিদ্রতার কারণের মধ্যে আমাদের আছে অনেক যে অনেক রকমের কারণ আছে। যেমন আমাদের ঔপনিবেশিক শাসন ছিল প্রায় 200 বছর, আমরা ব্রিটিশ এবং পাকিস্তানিদের আন্ডারে ছিলাম। এর সময় আমাদের দেশের প্রয়োজনীয় উন্নতি হয়নি। এছাড়া আমাদের যে দেখা যাচ্ছে যে এরপরে আমরা বলবো যে পাকিস্তানি শোষণ এবং বঞ্চনার কারণে আমাদের দেশে প্রয়োজনীয় শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। এর ফলে আমাদের দেখা যায় যে মানুষের সেই সময় ছিল কর্মসংস্থানের পরিমাণ অনেক কম। আর স্বাধীনতা যুদ্ধের ধ্বংসযজ্ঞের কারণেও আমাদের কলকারখানা, রাস্তাঘাট অনেক কিছু ধ্বংস হয়েছিল। এরপরে আমাদের যে পূর্ব অবস্থায় ফিরে আসতে দীর্ঘ একটা সময় লেগেছে, এবং এই সময়কালের মধ্যে আমাদের খাদ্যের উৎপাদন খুব একটা বাড়েনি এবং আমাদের কর্মসংস্থানের পরিমাণও খুব একটা পারেনি। এরপরে হচ্ছে অর্থনৈতিক আমাদের যে বৈষম্য, আমরা দেখি যে অর্থনৈতিক বৈষম্য আছে এবং অনগ্রসরতা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে আমরা অনগ্রসর। আমাদের ওই চক্রের মধ্যে আমাদের স্বল্প আয়, স্বল্প মূলধন, স্বল্প সঞ্চয়, স্বল্প বিনিয়োগ, এরপরে কর্মসংস্থানের পরিমাণ কম, প্রয়োজনীয় শিল্প কলকারখানা গড়ে ওঠেনি, এবং কৃষি হচ্ছে যে মানুষের কর্মসংস্থানের অন্যতম একটা উৎস। পরিবারে দেখা যায় যে যখন গ্রাম অঞ্চলে বিশেষ করে যে সন্তান বড় হলে তাকে কৃষিকাজে দেওয়া হয়, কিন্তু সেখানে দেখা যায় যে প্রয়োজনীয় কাজ থাকে না, ওইখানেই ছেলে মানে ওই কাজের মধ্যে সে থাকে। এটাকে আমরা বলি ছদ্মবেশী বেকারত্ব। এটা একটা প্রয়োজনীয় একটা আমাদের বিশেষ কারণ যে ছদ্মবেশী বেকারত্ব বিদ্যমান। বরং যদি অন্যখানে কর্মসংস্থান করা যায় এবং যদি অন্যখানে কাজ দেওয়া যায়, তাহলে আমরা দেখবো যে সেই কাজটা অনেক মানে সেখান থেকে সে ভালো আয় করতে পারে। কিন্তু আমাদের কর্মসংস্থানের অভাবের ফলে আমরা মানুষকে প্রয়োজনীয় কাজ দিতে পারি না। যেমন তোমরা ছাত্রীরা আছো, আমরা জানি বিদেশে ছাত্র অবস্থা থেকেই মানুষ শিক্ষার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান লাভ করে থাকে, কোনো না কোনো কাজ তারা পেয়ে যায়, তাদের পড়ালেখার পাশাপাশি তারা কাজ করে। কিন্তু আমি তোমাদের সাথে অনেকবার ছাত্রীদের সাথে কথা বলে দেখেছি যে ছাত্রীরা কাজ করতে চায় কিন্তু তারা প্রয়োজনীয় কাজ পায় না। সেই প্রয়োজনীয় কাজ পায় না, যদি কাজ পায় তাহলে তার একটা আয়ের সংস্থান হয়, সে কি তাকে একটু সাহায্য করতে পারে পরিবারে, হয়তো তার নিজের বেতনটাই সে নিজে বহন করতে পারে, বা অন্য অন্য বিষয়ে সে যদি টাকা জমিয়ে সাহায্য করতে পারে। কিন্তু সেটা আমাদের মতন দেশে সম্ভব নয়, কারণ আমরা প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি না। যারা শিক্ষিত হয়ে পাশ করে অনেকে বসে আছে, এবং আমাদের গ্রাম অঞ্চলে জমিগুলোর পরিমাণও দিন দিন, জনসংখ্যা বাড়ছে, জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। তো গ্রাম অঞ্চলে কৃষিকাজের পরিমাণও কিছুটা অনেকটা কমে যাচ্ছে, আর অনেক যন্ত্রপাতি আজকাল ব্যবহার করা হচ্ছে। এই কারণে কর্মসংস্থানের পরিমাণ আমরা দেখি কিছুটা হলেও কম। যদি যেখানে আগে 10 জন মানুষ একটা জমিতে চাষ করতো, এখন যে সেখানে যদি যন্ত্র দিয়ে চাষ করা হয়, তাহলে কিন্তু 5 জন মানুষ সেখানে কাজ হারাবে। এটাও একটা মূল কারণ। হয়তো এটা উৎপাদন বাড়ে, এটা একটা কারণ। আমাদের স্বল্প মজুরি আছে, আমাদের অতিরিক্ত জনসংখ্যা আছে, আমাদের প্রতি বছর বন্যা আছে, আমাদের খরা আছে, এগুলো কারণে আমাদের কৃষির ব্যাপক ক্ষতি হয়ে থাকে। উন্নত প্রযুক্তির অভাব আছে, এবং জনগণের নিজের ভাগ্য নিজে পরিবর্তনের জন্য যে একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, সেটারও অনেকটা অভাব আছে। মানুষ একই রকম জীবন যাপন করতে অভ্যস্ত, এবং উন্নত জীবনের স্বাদ পায় না বলে তারা নিজের ভাগ্যের বা নিজের অবস্থার পরিবর্তন করতে চায় না। আমাদের ত্রুটিপূর্ণ ভূমি ব্যবস্থা আছে। আসল দেখা যায় যে আমাদের 30% প্রায় ভূমিহীন কৃষক আছে, এবং জমিগুলোতে আমরা দেখি যে যে নিজে জমির মালিক, অর্থাৎ ভূস্বামী নিজে অনুপস্থিত, সেই জমিগুলোকে বর্গা চাষ বা অন্য কোনো উপায়ে
চাষ করার ব্যবস্থা করে। এতে করে উৎপাদনের পরিমাণ কম হয়, এর ফলে আয়ের পরিমাণ কম। আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে, প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে, সেই প্রাকৃতিক সম্পদকে অর্থের অভাবে আমরা উত্তোলন করতে পারি না, এবং শিক্ষিত জনগোষ্ঠীর অভাবে সেই সম্পদকে আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি না। শিক্ষার অভাব আছে, নারী শিক্ষার অভাব আছে, নারীদের কর্মসংস্থানের অভাব আছে। এই মূল কারণগুলো, এবং জনসংখ্যার হার খুব দ্রুত বৃদ্ধি পায় আমাদের। সেই জন্য আমরা বলি যে আমাদের দারিদ্রতা আমরা যতটা প্রয়োজন ছিল বিমোচন করার, ততটা করতে পারিনি। তবে আশার কথা হচ্ছে যে আমাদের দারিদ্র রেখার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর সংখ্যা যথেষ্ট কমে গেছে। সরকারি হিসেবে বলা হচ্ছে যে মাত্র 12 থেকে 13 ভাগ লোক এই দারিদ্র সীমার নিচে বসবাস করছে। আমরা নিজেও এটা অনুভব করি যে আজকাল অনেক সময় যে দারিদ্র মানুষের মধ্যেও আয়ের পরিমাণ বেড়েছে, এবং আমাদের যে মাথাপিছু আয়টা আমাদের বেড়ে প্রায় $2200 হয়ে গেছে। তো এই কারণে আমরা বলতে পারি যে আমাদের দারিদ্রতার পরিমাণ দিন দিন কমছে। আর এই দারিদ্রতার মূল কারণ হচ্ছে এগুলো। আর আমি তোমাদের দুদিক থেকে বোঝালাম, একটা হচ্ছে মূলধনের চাহিদার দিক থেকে, একটা মূলধনের যোগানের দিক থেকে। দারিদ্র দুষ্ট চক্রটা খুবই প্রয়োজন। জীবনের সব সময় তোমাদের এই দারিদ্র দুষ্ট চক্র পড়াটা প্রয়োজন হবে। প্রত্যেকটা পেপারে দেখবা তোমরা যে যখনই উন্নয়নের কথা আসবে বা অর্থনীতির স্বাভাবিক অবস্থার কথা আলোচনা করা হবে, এবং বাংলাদেশের অর্থনীতি নিয়ে যখনই আলোচনা হবে, তখন দারিদ্র দুষ্ট চক্র এই বিষয়টি তোমাদের লাগবে। সুতরাং তোমরা আজকে এটা অবশ্যই রেডি করবা, এবং এই চক্রটা ছবিটা এঁকে তোমরা এটাকে রেডি করে ফেলবা। এটা কখনো ভুলবা না। এটা তোমার জীবনে সবসময়, তুমি যদি নিজে শিক্ষক হও, তোমার অবশ্যই এটাকে জানতে হবে। এবং শিক্ষক না হলেও সাধারণ মানুষ হিসাবে আমাদের দারিদ্র দুষ্ট চক্র কাকে বলে এবং কিভাবে দারিদ্র দুষ্ট চক্রে মানুষ আবদ্ধ হয়, সেটা আমাদের জানা খুবই প্রয়োজন। এখন আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে দারিদ্র বিমোচন কৌশল বা নিরাপত্তা বেষ্টনী বলতে কি বোঝায়। তো এই যে দারিদ্রতা, এই যে কত দারিদ্রতা, চরম দারিদ্রতা, মানুষের খাদ্যের অভাব, মানুষের স্বাভাবিক জীবন যাপনে ব্যাহত হয়, মানুষ তার প্রয়োজনীয় খাদ্যের চাহিদা মেটাতে পারে না, বস্ত্রের চাহিদা, শিক্ষা, তারপরে চিকিৎসা নিতে পারে না, তারপরে আমাদের যে দেখা যায় যে প্রয়োজনীয় পরিবেশ যেটা, অর্থাৎ যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, যে পরিবেশে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, এই যে অসুবিধাগুলো দূর করার জন্য আমাদের কি করা প্রয়োজন? দারিদ্র বিমোচন কৌশল। তো বাংলাদেশ সরকার দারিদ্র বিমোচনের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছে, এবং দারিদ্র বিমোচনের জন্য আমরা যদি বলি যে দারিদ্র বিমোচনের জন্য আমাদের অনেক কৌশল অবলম্বন করা হয়েছে। তো দারিদ্র বিমোচনের জন্য যে কৌশল আছে, সেই কৌশলগুলোকে আমরা যদি বলি, এই অর্থাৎ দারিদ্র বিমোচনের জন্য কি করতে হবে, হ্যাঁ, এই দারিদ্র বিমোচনের জন্য আমাদের কি করা উচিত সেটা কি বলছি আমরা দারিদ্র বিমোচন কর্মসূচি। দারিদ্র বিমোচনের জন্য আমাদের কৌশলপত্র, অর্থাৎ দারিদ্র বিমোচনের জন্য কি কৌশল অবলম্বন করা হয়েছে। দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর আয় বৃদ্ধির জন্য, দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর আয় বৃদ্ধির জন্য এবং তাদেরকে দারিদ্র সীমা থেকে তুলে উপরের দিকে নিয়ে আসার জন্য যে ব্যবস্থা অবলম্বন করা হয়, তাকে বলা হয় দারিদ্র বিমোচন কৌশল বা দারিদ্র বিমোচন কর্মসূচি। অর্থাৎ দারিদ্র বিমোচন কৌশলের জন্য আমাদের কি, অর্থাৎ এর মধ্যে কি করা হবে, যে জনগোষ্ঠীরা দারিদ্র সীমার নিচে বসবাস করছে তাদেরকে কিছু বিষয় অবলম্বন করে, অর্থাৎ দারিদ্র বিমোচনের কিছু কৌশল অবলম্বন করে তাদেরকে দারিদ্র সীমার উপরে তুলে নিয়ে আসার জন্য কিছু যে উপায় বা কৌশল অবলম্বন করা হয়, তাকে বলা হচ্ছে দারিদ্র বিমোচন কৌশল। এই কর্মসূচির আওতায় মাথাপিছু আয়ের পরিমাণ বাড়বে, এবং মাথাপিছু আয় বাড়লে জীবনের অন্যান্য মৌলিক চাহিদাগুলো পূরণ হয়ে যাবে। তো এই জন্য এই কর্মসূচির আওতায় মাথাপিছু আয় বৃদ্ধির জন্য একটা নির্দিষ্ট টার্গেট গ্রুপ করা হয়, এবং অর্থাৎ ভূমিহীন কৃষক, তারপর অসহায় দরিদ্র মানুষ, বস্তিবাসী, তারপরে গরিব রিক্সাওয়ালা, হত দরিদ্র মানুষ, অসহায় নারী, বিধবা নারী, কামার, জেলে, তাঁতি, যাদের আয়ের পরিমাণ খুব কম, তাদের আয় বৃদ্ধির জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়। এগুলোকে বলি আমরা দারিদ্র বিমোচন কর্মসূচি বা দারিদ্র বিমোচন কৌশল। অর্থাৎ একটা নিরাপত্তা বেষ্টনী করা হয়, যাতে এই বেষ্টনীর ভিতরে এই কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের আয় বৃদ্ধির জন্য তাদের খাদ্য নিরাপত্তা, অর্থাৎ দরিদ্র মানুষের আয় বৃদ্ধির মাধ্যমে তাদের খাদ্য নিরাপত্তা, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, পরিবেশ, প্রত্যেকটা বিষয় নিশ্চিত করার কৌশল অবলম্বন করা হয়। তাহলে এই দারিদ্র বিমোচনের জন্য যে কৌশলটা অবলম্বন করা হয় সেটাকে বলছি আমরা দারিদ্র বিমোচন কৌশল।
এই কৌশলটা দুভাবে হতে পারে, একটা প্রত্যক্ষ কর্মসূচি আর একটা হচ্ছে পরোক্ষ কর্মসূচি। একটা প্রত্যক্ষ কর্মসূচি আর একটা হচ্ছে পরোক্ষ কর্মসূচি। কেন বলছি আমরা দুটো কেন বলছি, যেমন কিছু বিষয় আছে একেবারে সরাসরি দারিদ্রতার মূলে আঘাত হানে এবং সেই দারিদ্রতাকে দূর করার জন্য সেটা কার্যকরী ব্যবস্থা হিসেবে পরিগণিত হয়, এটাকে বলছি আমরা প্রত্যক্ষ কর্মসূচি। দরিদ্র মানুষকে লক্ষ্য করে সরাসরি তাদের আয় বর্ধনের জন্য গৃহীত যে কৌশল, সেই কৌশলকে বলছি আমরা দারিদ্র বিমোচনের প্রত্যক্ষ কৌশল। অর্থাৎ দরিদ্র মানুষকে লক্ষ্য করে যে সরাসরি কৌশলটা না হচ্ছে সেটাকে বলছি আমরা প্রত্যক্ষ কৌশল। আর সরকারের পাশাপাশি কিছু কিছু বেসরকারি সংস্থা অর্থাৎ এনজিওরাও এ ব্যাপারে যে সাধারণ কিছু দরিদ্র মানুষকে টার্গেট করে তারা দারিদ্র বিমোচনের জন্য কিছু কৌশল অবলম্বন করছে। অর্থাৎ এতে করে মানুষের আয়টা সরাসরি বৃদ্ধি পাবে, এতে করে মানুষের আয় সরাসরি বৃদ্ধি পাবে। যেমন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি মানে কি, কাবিখা বলি আমরা। তোমরা প্রায় খবরে টিভির খবরে শুনবা বা পেপারে পড়বা যে কাবিখা। হ্যাঁ, কাবিখা মানে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। যেমন গ্রাম অঞ্চলে একটা রাস্তা তৈরি করা হবে, সেখানে মানুষকে মজুরি হিসেবে অর্থ না প্রদান করে কি প্রদান করা হবে, খাদ্য প্রদান করা হবে, চাল বা গম প্রদান করা হবে। বা গ্রাম অঞ্চলে একটা পুকুর পরিষ্কার করানো হবে, অর্থাৎ কচুরিপানাপূর্ণ একটা পুকুর পরিষ্কার করা হবে, সেখানে কাজের পরে মানুষকে সেখানে অর্থ না দিয়ে তাদেরকে সরাসরি খাদ্য প্রদান করা। খাদ্যের মধ্যে কি থাকে, খাদ্যের মধ্যে আছে গম আছে, চাল আছে, এগুলো প্রদান করা হয়ে থাকে, বা আলু, এগুলো দেওয়া হচ্ছে। স্ট্রেস রিলিফ হচ্ছে আরেকটা বিষয়। স্ট্রেস রিলিফের আন্ডারে দেখা যায় যে স্ট্রেস রিলিফের মাধ্যমে মানুষকে সাহায্য করা। রিলিফ মানে তো হচ্ছে সাহায্য প্রদান করা, ঠিক না? তো রিলিফ দেওয়া হয়ে থাকে, এটাও একটা বিষয়। আর ডিজিএফ এবং ভিজিএফ এগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ বিধবাদের জন্য কিছু কর্মসূচি আছে এবং অসহায় নারীদের জন্য কিছু আছে, এগুলোকে আমরা বলি ডিজিএফ এবং ভিজিএফ কর্মসূচি। এগুলোর মাধ্যমে মানুষকে সহায়তা করা হয়। অর্থাৎ কোন একটা কর্মে বিধবা নারীরা আগে কাজ পাবে, হ্যাঁ, বা অসহায় নারীরা আগে কাজ পাবে, একেবারে হতদরিদ্র মানুষরা আগে কাজ পাবে। এগুলোর আন্ডারে অর্থাৎ ডিজিএফ কর্মসূচি এবং ভিজিএফ কর্মসূচির মাধ্যমে মানুষকে কাজ দেওয়া হয়। তারপরে হচ্ছে ভিজিডি একটা আরেকটা কর্মসূচি আছে, হ্যাঁ, সম্ভবত এটা ভিলেজের ব্যাপারে কিছু, অর্থাৎ ভিলেজ উন্নয়নের জন্য কিছু কর্মসূচি আছে, এগুলোর মাধ্যমে সরাসরি মানুষ কাজ পেতে পারে। আর আত্মকর্মসংস্থানের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ, স্বল্প মেয়াদী ঋণ সুবিধা, হাঁস মুরগির খামার গড়ে তোলার জন্য ব্যবস্থা করা, পশুপালন, তারপরে মেরামত কারখানা ইত্যাদি ব্যবস্থা করা হয়। এছাড়া আছে বয়স্ক ভাতা এবং পঙ্গু ভাতা প্রদান ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের প্রত্যক্ষ কর্মসূচি। একটা পঙ্গু মানুষ যদি পঙ্গু ভাতা পায় তাহলে সে তার নিজের খাদ্য সংস্থান করতে পারে, এবং সে যদি একটা প্রশিক্ষণ পায় তাহলে সে পরিবারের বোঝা হবে না, সে নিজের কর্মসংস্থান নিজেই করতে পারে। আর বয়স্ক মানুষেরা আমাদের সমাজে খুবই অবহেলিত, তারা ছেলের ঘাড়ে সাধারণত বোঝা হয়ে থাকে। তো তাদেরকে একটু কিছুটা স্বস্তি প্রদানের জন্য আমাদের বয়স্ক ভাতা বলে একটা ভাতার প্রচলন আছে। যারা একটা নির্দিষ্ট বয়সসীমা অতিক্রম করেছে তাদেরকে এই বয়স্ক ভাতা প্রদান করা হয়। এটার পরিমাণ খুবই কম, হয়তো 350 টাকার মতো, তারপরে হয়তো তার এটা একটা প্রয়োজনীয় কাজে লাগে। তা আমাদের দারিদ্র বিমোচনের যে কৌশল, এটা আমি প্রত্যক্ষ কৌশলগুলো বললাম তোমাদেরকে। আর পরোক্ষ কৌশলের মধ্যে আছে আমাদের অবকাঠামোর উন্নয়ন করতে হবে, অবকাঠামোর উন্নয়ন করতে হবে, প্রয়োজনীয় রাস্তাঘাট, বিদ্যুৎ কেন্দ্র, বাঁধ নির্মাণ করতে হবে। যেমন তোমরা প্রায় খবরে দেখছো বন্যা হচ্ছে, নদী বাঁধ ভেঙে যাচ্ছে, খবরে দেখলেই তোমরা বুঝলো বাঁধ ভেঙে মানুষ সর্বশান্ত হচ্ছে, বাঁধ ভেঙে মানুষের বাড়ি ঘর, মানুষের তারপরে প্রয়োজনীয় খাদ্য, এগুলো সব নদী গর্ভে চলে যাচ্ছে। তাহলে যদি আমরা প্রত্যক্ষ কর্মসূচি, পরোক্ষ কর্মসূচির আওতায় যদি আমরা অবকাঠামোর উন্নয়ন করি, আমরা যদি বাঁধ নির্মাণ করি, বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা করি, আমরা যদি স্কুল কলেজ তৈরি করি, হাসপাতাল তৈরি করি, বয়স্ক শিক্ষা কেন্দ্র, বয়স্ক মানুষের চিকিৎসার জন্য ব্যবস্থা, প্রসূতিদের চিকিৎসার জন্য ব্যবস্থা, এগুলো যদি আমরা করতে পারি, প্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, এগুলো যদি আমরা করতে পারি, অবকাঠামো যদি উন্নয়ন করতে পারি আমরা, তাহলেও কিন্তু দারিদ্র বিমোচনের একটা সহায়ক কর্মসূচি হতে পারে। কারণ এখানে অনেক লোক কাজ পাবে এবং এর মাধ্যমে দেখা যাবে শিক্ষিত হয়ে মানুষ যখন স্কুল কলেজ থেকে বেরাবে, নার্সিং ইনস্টিটিউট থেকে নার্স হয়ে যান বেরাবে, যখন মেডিকেল কলেজ থেকে ডাক্তার হয়ে বেরাবে, তখন কিন্তু তারা প্রয়োজনীয় কাজ যদি পায় তাহলে তারা দারিদ্র বিমোচনে অংশ নিতে পারে। এটাকে আমরা পরোক্ষ কৌশলের মধ্যে ঢুকছি, হ্যাঁ, এটাকে আমরা বলছি পরোক্ষ কৌশলের মধ্যে। আর এছাড়া হচ্ছে যে পরিবহন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, স্বাস্থ্য শিক্ষার উন্নয়ন করতে হবে এবং মানব সম্পদ উন্নয়ন করতে হবে। আমি তোমাদের সাথে গতদিন মানব সম্পদ উন্নয়ন নিয়ে ক্লাস করেছিলাম। মানব সম্পদ
উন্নয়ন করতে হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় কিছু কাজ করা হয় যাতে করে দারিদ্র্য বিমোচন হতে পারে। আর এ ধরনের কাজগুলো যেগুলো আমরা বলছি, বয়স্ক শিক্ষা কাজ করতে হবে, মানব সম্পদ উন্নয়ন করতে হবে, তারপরে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে খুব জোরে সোরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মধ্যে কাজ করতে হবে। এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের পরোক্ষ কৌশলের মধ্যে এগুলো যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আমরা দারিদ্র্য বিমোচন অবশ্যই করতে পারি। তাহলে একটা প্রত্যক্ষ কর্মসূচি, একটা পরোক্ষ কর্মসূচি। আজকে পড়াটা রেডি করে ফেলবে। এই চ্যাপ্টার থেকে আরো প্রয়োজনীয় যে প্রশ্ন তোমরা সালের প্রশ্ন দেখে বাকিগুলো রেডি করে ফেলবে। আমি মূল থিম পড়িয়ে দিয়েছি, বাকিগুলো তোমরা নিজেরা রেডি করবে। তাহলে এখন তোমরা আমাকে তোমাদের রোল গুলো পাঠিয়ে দিবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকো। আশা করি সবাই পড়া বুঝতে পেরেছো। কি মেয়েরা সবাই পড়া বুঝতে পেরেছো? যা পড়ালাম এখন এই চ্যাপ্টারের বাকি প্রশ্ন তোমরা বই দেখে বাকি প্রশ্নগুলো বের করবে। কোথাও অসুবিধা হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। সামনের ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাই।